কখনো কখনো এমন হয় বাস্তবতা কল্পনাকেও হার মানায়। 5ই আগস্টের আগে বাংলাদেশের কেউ কি ভেবেছিলেন যে 1-1.5 বছরের মধ্যে বাংলাদেশের কোনো আদালতে শেখ হাসিনার বিচার হবে এবং তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হবে? কিন্তু গতকাল আমরা সেটাই ঘটতে দেখলাম। জুলাইয়ে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় প্রথম রায় দেওয়া হয়েছে এবং সেখানে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড এবং আসাদুজ্জামান খান কামালকেও একই শাস্তি দেওয়া হয়েছে। অন্যদিকে তখনকার আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এটাও সবাই নিশ্চয়ই জানেন যে তিনি এই মামলার রাজসাক্ষী ছিলেন। এই বিবেচনায় তার সাজাটা কমানো হয়েছে। এর এরপর নানামুখী প্রতিক্রিয়া আমরা দেখছি, যেটা গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছিল যে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছেন, কোথাও কোথাও বাসে আগুন দিচ্ছেন। কিন্তু আমরা যেটা দেখলাম যে গতকাল রায়ের পর আসলে সেই অর্থে কোথাও তেমন কোনো প্রতিক্রিয়া হয়নি। যেটা দেখা যাচ্ছে যে তেমন কোনো ঝটিকা মিছিল আমরা দেখিনি। পরিস্থিতি বর্তমানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ নিয়ন্ত্রণে রয়েছে এবং জনগণের যে প্রতিরোধ এবং জনগণের সমর্থন যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা আরও একবার প্রমাণিত হয়েছে। যদিও আমরা দেখেছি যে 32 নম্বরে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। জুলাই অভ্যুত্থানের সমর্থক ছাত্র জনতার সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা সংঘাত হয়েছে দিনভর। এটা আসলে খুবই দুঃখজনক এবং বেদনাদায়ক বলবো আমি। অন্যদিকে আন্তর্জাতিক প্রতিক্রিয়া আমরা যদি দেখি যে আসলে পৃথিবীর কোনো দেশই শেখ হাসিনার এই রায়ের বিরোধিতা করেনি। এটা আসলে একটা অভাবনীয় ঘটনাই আমি বলবো। এমনকি ভারতের যে বিবৃতি, সেটাও আসলে খুবই সংযত এবং সতর্ক এবং দৃশ্যত আমার যেটা মনে হয়েছে যে ভারত এই রায় মেনে নিয়েছে এবং বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছে। এখন ভেতরে ভেতরে ভারতের অন্য কোনো পরিকল্পনা আছে কিনা সে প্রশ্ন আলাদা। অন্যদিকে আমরা সবাই জানি যে আন্তর্জাতিক যে মানবাধিকার সংস্থাগুলো তারা মৃত্যুদণ্ডের বিরুদ্ধে এবং এখানে শেখ হাসিনার অনুপস্থিতিতে বিচার হয়েছে। এই বিবেচনায় মানবাধিকার সংস্থাগুলো কিছু কিছু ক্ষেত্রে বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে, কিন্তু আমি যেটা বলবো যে মোটা দাগে তারাও এই রায়টা গ্রহণযোগ্যই মনে করেছে এবং বিশেষ করে জুলাইতে যারা নিহত সেই পরিবারগুলোর ন্যায় বিচারের বিষয়টিও এখানে খুবই গুরুত্ব পেয়েছে। এবং এই আমি যে আরেকটা বিষয় উল্লেখ করতে চাই, এরই মধ্যে জাতিসংঘের যে মানবাধিকার হাই কমিশন, তারাই তো বাংলাদেশের এটা নিয়ে একটা তদন্ত করেছে এবং যেখানে বলেছে 1400-এর বেশি মানুষ নিহত হয়েছে এবং দৃশ্যত সেখানেও শেখ হাসিনাকে দায়ী করা হয়েছে এবং বলা হয়েছে যে বাংলাদেশে সে সময় মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হতে পারে। আমরা যেটা দেখছি যে আমি নিজে দীর্ঘ সময় আইন সাংবাদিকতা করেছি, যদিও আমি আইনজীবী না, কিন্তু এটা আমি নিশ্চিত করে বলতে পারি, দৃঢ়ভাবে বলতে পারি যে পৃথিবীর যে কোনো আদালতে শেখ হাসিনার যদি বিচার হয় সেখানে তিনি দোষী সাব্যস্ত হবেন। এমনকি ভারতের আদালতও, ভারতের সুপ্রিম কোর্টেও যদি শেখ হাসিনার বিচার হয় তাহলে আমি নিশ্চিত করে বলতে পারি যে শেখ হাসিনা দোষী সাব্যস্ত হবেন। কারণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের যে ধারা, সেখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সুপিরিয়র রেসপন্সিবিলিটি। তো নির্বাহী বিভাগের প্রধান হিসেবে শেখ হাসিনার তখনকার দায় সবচেয়ে বেশি, খুব স্বাভাবিকভাবে। এবং আরেকটা বিষয় স্পষ্ট যে তিনি যে হত্যার নির্দেশ দিচ্ছিলেন, তিনি যে হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ দিচ্ছিলেন, এটা তার টেলিফোন সংলাপেই প্রমাণিত হয় এবং পুরো সিস্টেমেটিক অপারেশনটা যে তার নির্দেশনায় সংগঠিত হয়েছে এটা নিশ্চিত করে বলা যায় প্রমাণিত। এরপর আরেকটা প্রতিক্রিয়া আমার খুবই দৃষ্টি কেড়েছে, ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিবৃতি। আমি অনেক বছর থেকে ধরেই এটা খুব খেয়াল করি তাদের বিবৃতিগুলি এবং পৃথিবীর বিভিন্ন দেশের ভবিষ্যৎ রাজনীতির প্রেক্ষাপটে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের রিপোর্টগুলি খুবই গুরুত্বপূর্ণ। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিবৃতিতে যেটা বলা হয়েছে যে বাংলাদেশে বিপুলভাবে শেখ হাসিনার এই রায়কে স্বাগত জানানো হবে এবং জুলাই যে হত্যাকাণ্ড, এটার দায় শেখ হাসিনা অস্বীকার বা করতে পারেন না, এ দায় তাকে নিতেই হবে। সেই বিবৃতিতেও বিচার প্রক্রিয়ার যে কিছু ত্রুটি, শেখ হাসিনার অনুপস্থিতি কিংবা দ্রুত বিচার, সে বিষয়টা উল্লেখ করা হয়েছে, কিন্তু এটা বলা হয়েছে যে এসব বিষয় সামনে এনে যে শেখ হাসিনার যে অপরাধ কিংবা জুলাইতে যে সংগঠিত অপরাধ, সেটাকে আড়াল করা যাবে না। আরেকটা বিষয় তারা উল্লেখ করেছে যে এর রায়ের পর বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার যে ফিরে আসার সেটা সম্ভাবনা আরও কমে গেছে এবং আওয়ামী লীগ যদি তার নিয়ন্ত্রণে থাকে, দৃশ্যত বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সম্ভাবনাও খুবই কম বা আরও কমে যাচ্ছে। বাংলাদেশে এক শ্রেণীর টকশোতারকা আছেন যারা প্রতিদিন বলেন যে আগামীকালই আওয়ামী লীগ ফিরবে এবং বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া চলবে না। কিন্তু আমি যেটা দেখছি যে আন্তর্জাতিক মহল এখন এটা মেনে নিচ্ছে যে বাংলাদেশে আওয়ামী লীগের কিংবা শেখ হাসিনার চ্যাপ্টার আসলে ক্লোজ হয়ে গেছে। শেখ হাসিনা ইতিহাসের অংশ হয়ে গেছেন এখন তিনি, তার কোনো ভবিষ্যৎ কিংবা বর্তমান নেই। বাংলাদেশের
রাজনীতিতে, এমনকি শেখ হাসিনা সহ আওয়ামী লীগেরও আসলে আর কোনো স্থান আছে বলে আমি মনে করি না। বাংলাদেশের রাজনীতিতে যদি আওয়ামী লীগ শুরু করতে চায়, সেক্ষেত্রে শেখ হাসিনা এবং যারা দুর্বৃত্ত, যারা অপরাধী, তাদেরকে বাদ দিয়ে যদি আওয়ামী লীগ শুরু করতে পারে, সেটা হয়তো তাদের একটা সম্ভাবনা থাকলেও থাকতে পারে। শেখ হাসিনার এই রায়ের মাধ্যমে বাংলাদেশের রাজনীতির একটা অধ্যায় শেষ হয়ে গেছে বলেই আমি মনে করি।